খিলখিল করে হেসে বলল, হুম, আমারও ভীষণ পছন্দ। সব ধরনের পাখি আমার বেশ পছন্দ। যাক, আপনার পছন্দের সাথে আমার পছন্দের বেশ মিল আছে তবে। নির্জন মুচকি হেসে নিধির গালে আলতো করে স্লাইড করে বলল, মিল থাকাটাই তো স্বাভাবিক। আমরা তো একে অপরের জন্যই তৈরি হয়েছে, তাই না ডার্ক কুইন? নিধি নির্জনকে জড়িয়ে ধরে বলল। হুম, ঠিক বলেছেন। নির্জন নিধির মাথায় হাত বুলিয়ে বলল, এখন কি শুধু পাখির দিকে খেয়াল রাখবে, আমার দিকে রাখবে না? আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে। নির্জনের মুখে এহেন কথা শুনে নিধি বলল। সরি, আপনি বসুন, আমি আপনার জন্য ঠান্ডা পানি আনছি। বলেই নিধি দ্রুত পায়ে রুম থেকে চলে গেল। নিধির যাওয়ার পানে তাকে পৈশাচিক হাসি দিল নির্জন। অতঃপর খাঁচায় আবদ্ধ পাখি দুটোর কাছে গিয়ে খাঁচার দরজা খুলে দুটো পাখির গলা একসাথে চেপে ধরে ঘাড় কাত করে হিংস্র স্বরে বলল, তোরও তো শেষ। আমার প্রিয়তমার হাতের আদর খাওয়ার শখ চিরতর মিটিয়ে দেব। বলেই পাখি দুটোকে ছেড়ে দিয়ে চশমাটা খুলে টেবিলে রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল নির্জন। পাখি দুটো কি বুঝলো কে জানে। নির্জন চলে যাওয়ার পর ক্ষুদ্র একজোড়া প্রাণী খাঁচার একপাশে সন্তর্পণে মিশে রইল। রাতে নির্জন এবং নিধি একসাথে খাওয়া দাওয়া করলো। নিধি ও শাশুড়ির রুমে গিয়ে সায়রা বেগমের পাশে বসে একা একাই অনেক কথা বলেছে, কিন্তু সায়রা বেগম নিস্তব্ধ নিশ্চুপ হয়ে শুধু শ্রবণ করেছেন। প্রিয় বৌমার সাথে কিঞ্চিত শব্দ করে মনের কথাটুকু বলার সাধ্য তার নেই। রাত 10:30টায় ব্যালকনিতে দাঁড়িয়ে রিমঝিম বৃষ্টির তালে তাল মিলিয়ে হাত দুটো মেলে দিয়েছে নিধি। প্রেয়সীর অর্ধভেজা হাতে বিন্দু বিন্দু পানির কণা লেপ্টে আছে, সেদিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে নির্জন। আকাশের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে আওড়ালো, তোমাকে তো বলেছিলাম, আমার প্রেয়সী যখন সম্পূর্ণ আমার হয়ে যাবে তখন তাকে তুমি ছুঁতে পারবে না। কিন্তু তুমি কথা শুনলে না কেন? এর জন্য তো তোমার শাস্তি পাওয়া উচিত, কিন্তু কিভাবে দেব? নির্জনের ভাবনার মধ্যে হৃদয় বলে উঠল, তাকে শাস্তি দেওয়া তোমার সাধ্যের বাইরে। তুমি কি কিছুক্ষণ আগের কথা ভুলে গেছ? তোমার প্রিয় রমণী ওই ক্ষুদ্র ফাঁকি যুগলকে আদর করেছে। তুমি তোমার প্রেয়সীকে শাস্তি না দিয়ে ওই মহাকাশের বৃষ্টি কণাগুলোকে শাস্তি দেওয়ার ভাবনায় বিভোর হয়ে আছো। রিয়েলি সেম অন ইউ নির্জন। হৃদয়ের কথায় নির্জনের ভাবনা পরিবর্তিত হলো। কুটিল হেসে হৃদয়কে বলল, মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস। এখনো তাকে শাস্তি দেওয়া হবে, ডোন্ট ওয়ারি। বলেই নিধির হাত ধরে মুচকি হেসে বলল, দরকার জানো, আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। চলো না, ছাদে গিয়ে দুজন আজ বৃষ্টিতে ভিজে সেই সাথে রোমান্টিক কিছু মুহূর্ত উপভোগ করি। নিধি মুচকি হেসে বলল, হুম, সেটা তো ভিজতেই পারি। বৃষ্টিতে ভিজতে আমারও খুব পছন্দ, কিন্তু ঠান্ডা জ্বরের সমস্যার কারণে মা কখনোই ভিজতে দেয়নি। তবে আপনার সাথে একটু ভিজতেই পারি। নিধির সম্মতি পেতে নির্জন বাঁকা হেসে তৎক্ষণাৎ ওকে কোলে তুলে নিয়ে ঠোঁট জোড়ায় আলতো কামড় দিয়ে বলল, আজ শুধু আকাশের বৃষ্টিতে নয়, আমার বর্ষণও ভেজাবো তোমার সর্বাঙ্গ। বলে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে নিধিকে নামিয়ে দিল। দুজনেই দেখলো ছাদে বৃষ্টি পড়ছে, আর প্রতিটা ফোঁটা ছাদের ফ্লোরে যেন টুপটাপ শব্দ করে আঘাত করছে, যেন আকাশের বিশাল হৃদয় থেকে ঝরে পড়ছে এই নরম ফোঁটাগুলো, যা ছাদে এসে এক মৃদু ছন্দের সৃষ্টি করছে। ফোঁটাগুলো একে অপরের সাথে মিলেমিশে ছাদ বেয়ে নিচে গড়িয়ে পড়ছে। বাতাসে ভেসে আসছে সেই বৃষ্টির ঠান্ডা সুবাস, আর চারিপাশ যেন এক শান্ত নির্মল পরিবেশ সৃষ্টি হয়েছে। বৃষ্টির স্পর্শে ছাদের গা ভিজে চকচক করছে, আর প্রতিটা ফোঁটা যেন নীরবে নিজের গল্প বলে যাচ্ছে মনের এক অদৃশ্য সুরে। কালো রঙের সালোয়ার কামিজ পরিহিত নিধির শরীর যেন ধীরে ধীরে ভিজে চুপচুপে হয়ে গেল। সেদিকে তাকে নির্জন তাচ্ছিল্যের হাসি দিয়ে বৃষ্টির প্রতিটা ফোঁটাকে হিংসা করে কবিতা ওড়ালো। তোমার গায়ে লাগে যে ফোঁটা, তার কি ভাগ্য, সে তোমায় ছুঁয়েছে অবিরাম। আমার যে কাছে আসে প্রতিক্ষণ, তোমার চুলের মধ্যে হারিয়ে যায় সে, তোমার ত্বকে মিশে যায় নীরবে। আর আমি কেবল দূর থেকে দেখি কিভাবে সে তোমার সান্নিধ্য পায়। বৃষ্টির ফোঁটা হয়ে যদি একবার তোমার ছুঁতে পারতাম, তোমার ঠোঁটের ওপর নিঃশব্দে ঝরে যেতাম। তোমার স্পর্শে হারিয়ে যেতে চাই, তোমার পৃথিবীর একটুখানি হতে চাই। নির্জনের কবিতা আবৃত্তি নিধি এতক্ষণ শুধু মুগ্ধ হয়ে শুনছিল। নিধির মনে হলো বৃষ্টির সাথে যেন পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে গেল নির্জনের সে কথাগুলোর মাঝে। মুচকি হেসে নির্জনের শার্টের 3টা বোতাম এক এক করে খুলে লোমশ বুকে ঠোঁট জোড়া ছুঁয়ে মৃদুস্বরে বলল, বৃষ্টির ফোঁটা হয়ে ছুঁয়ে দিতে হবে কেন? আমি তো আপনার ব্যক্তিগত প্রেয়সী, আমাকে সব দিক থেকে ছোঁয়ার অধিকার আছে আপনার।
নিধির সরলতায় আরও একবার দুষ্টু হাসি ফুটে ওঠে নির্জনের উজ্জ্বল শ্যামরাঙা মুখশ্রীতে। সে তো আকাশকে বলেছিল তার প্রেয়সী তার হয়ে গেলে এই বৃষ্টির পানি তাকেও ছুঁতে পারবে না, অথচ নির্জনের শরীরেও বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা বিদ্যমান। কেউ কথা রাখেনি, সবাই ছলনাময়ী। ভেবেই দীর্ঘশ্বাস ফেলল নির্জনের সেই তপ্ত শ্বাস আছড়ে পড়ল নিধির ভেজা কপালে। বৃষ্টির স্নিগ্ধ পরশ এবং প্রিয়তমর তপ্ত নিঃশ্বাস সবকিছু মিলিয়ে নিধির অনুভূতিগুলো যেন বেসামাল হতে লাগলো। নিজের অবাধ্য অনুভূতিগুলোকে বার কয়েক ঘন ঘন নিঃশ্বাস ফেলে নির্জনের মনের ভেতর দৃঢ়ভাবে গেঁথে দিতে চাইল নিধি। প্রেয়সীর তীব্র আকাঙ্ক্ষা বুঝতে ন্যানোসেকেন্ড বেগ পেতে হলো না নির্জনের। এই মুহূর্তে তার চোখেও গভীর আকাঙ্ক্ষা, আর নিধি সেই চাহনিতে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছে। বৃষ্টির ফোঁটাগুলো তাদের গায়ে ঝরে পড়ছে, কিন্তু তাদের মন যেন একে অপরের মাঝে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। নির্জন এবার আরও কাছে এগিয়ে এসে নিধির কোমরে নিজের হাত রাখে। বৃষ্টিতে ভেজা কাপড়ের উপর দিয়ে তার ত্বকের উষ্ণতা অনুভব করে। নিধি কিছুটা কাঁপে, কিন্তু সে কাঁপুনিটা বৃষ্টির ঠান্ডা থেকে নয়, বরং নির্জনের স্পর্শে জেগে ওঠা আবেগের কারণে। নির্জনের হাত ধীরে ধীরে নিধির পিঠ বেয়ে নিচে নামে। তার দুটি হাত সালোয়ার কামিজের ভেজা কাপড়ের উপর দিয়ে নিধির কোমরটা আলতোভাবে জড়িয়ে ধরে। নিধির নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে নির্জনের আরও কাছে চলে আসে, যেন তাদের মধ্যে কোনো দূরত্ব আর নেই। নির্জন এবার নিধির কপালে আলতো চুমু খায়, তারপর তার নাকের ডগায় ঠোঁট ছুঁয়ে দেয়। নিধি তার চোখ বন্ধ করে ফেলেছে, যেন পুরো পৃথিবী এই মুহূর্তে তাদের জন্য থেমে আছে। নির্জন এবার নিধির ঠোঁটের খুব কাছাকাছি এসে ফিসফিস করে বলে, তোমার ছোঁয়া ছাড়া আমি যেন অসম্পূর্ণ। তোমার গায়ের এই ফোঁটাগুলো আমার থেকে বেশি সৌভাগ্যবান। এই মুহূর্তে এই ফোঁটাগুলোকে আমার ভীষণ হিংসা হচ্ছে। বলেই নির্জন ধীরে ধীরে নিধির ঠোঁটের উপর বৃষ্টির ফোঁটাগুলো দুই আঙ্গুল দিয়ে মুছে দিয়ে চুমু খায়। তাদের মাঝে থাকা সমস্ত বৃষ্টি যেন সেই মুহূর্তে এক হয়ে যায়, তাদের প্রেমকে আরো গভীর করে তোলে। নির্জন নিধিকে আবারও কোলে তুলে নেয়, অতঃপর প্রেয়সীকে সন্তর্পণে নিচে নিয়ে যায়। ততক্ষণে লজ্জায় কয়েক দফা মিলিয়ে গেছে নিধি। প্রেয়সীকে বিছানায় বসিয়ে টাওয়েল দিয়ে আপাদমস্তক মুছে দেয় নির্জন। সেই সাথে দুজনে নিজেদের ড্রেসও চেঞ্জ করে নেয়। অতঃপর নিধিকে আবারও জড়িয়ে নেয় নিজের বক্ষ গহ্বরে। ধীরে ধীরে একে অপরের অনুভূতি মিশ্রিত তপ্তশ্বাস অনুভব করতে থাকে। দুটি শরীর, দুটি হৃদয় মিলে মিশে যায় অন্ধকার ভালোবাসার এক তীব্র দহনে। নিস্তব্ধ রাত পেরিয়ে যখন ধরণীতে কিছুটা আলোর রেখা ফুটে উঠবে, তখনই নির্জনের মুখে এক পৈশাচিক আনন্দের ছাপ দেখা গেল। নির্জনের লোমশ বুকে মাথা রেখে শুয়ে আছে নিধি। ওর শরীর স্বাভাবিক তাপমাত্রার তুলনায় অধিক তপ্ত হয়ে আছে। নিধির নাসারন্ধ্র থেকে বেরিয়ে আসা মাত্রাতিরিক্ত উষ্ণ নিঃশ্বাসে নির্জনের বক্ষ গহ্বর আগ্নেয়গিরির লাভার ন্যায় যেন উত্তপ্ত হতে লাগলো। তবুও নির্জন তার প্রেয়সীকে কিঞ্চিত পরিমাণ সরালো না, বরং বুকের সাথে প্রগাঢ়ভাবে মিশিয়ে নিল। বার কয়েক মনে আওড়ালো, ইয়েস, আই এম সাকসেস। ভেবে নিধির তপ্ত কপালে গভীরভাবে চুমু দিয়ে ওকে নিজের থেকে ছাড়িয়ে তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে টেবিলের ড্রয়ার থেকে থার্মোমিটার নিয়ে এলো। অতঃপর চেক করে দেখলো নিধির শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট। প্রিয় রমণীর এহেন অসুস্থতায় ভীষণ খুশি হলো নির্জন। তার মনের মধ্যে অদ্ভুত এক আনন্দের জলরাশি বয়ে গেল। এই আনন্দানুভূতি শুধু তার মন আর হৃদয় অনুভব করতে পারবে। নিধির চোখের কোণে নোনা জল এবং লালচে মুখশ্রী দেখে নির্জনের চোখে মুখে যখনই খুশির ঝিলিক দেখা গেল, তখনই ভেতর থেকে মন হিংস্র স্বরে বলে উঠল, নির্জন, তুমি হাসছো? এদিকে তোমার নিরুপমাকে শাস্তি দিতে গিয়ে তুমি নিজেই বোকামি করে ফেলেছো। নির্জন উত্তেজিত স্বরে বলল। কি বোকামি? মন তাচ্ছিল্যের স্বরে বলল, তোমার প্রিয় মানবীর পুরো শরীরে জ্বরের মতো উষ্ণ তাপমাত্রা ওতপ্রোতভাবে লেপ্টে রয়েছে, যা তার শরীরের প্রতিটি কণায় তীব্র অনুভূতির মিশ্রণ সৃষ্টি করেছে, যেটা সৃষ্টি করা শুধু তোমার অধিকার। আমার কথা কি তুমি বুঝতে পেরেছো? মনের কথা বুঝতে পেরেছে নির্জন। মুহূর্তে চোখ মুখ কুচকে বলল, ঠিকই তো, এইটা তো ভেবে দেখিনি। জ্বরের মতো উষ্ণ তাপমাত্রার সাহস হলো কি করে আমার ডার্কনকে স্পর্শ করার? জ্বরকে এখনই শাস্তি পেতে হবে। বলে নিধির কপালে হাতের উল্টো পিঠ ঠেকিয়ে দেখলো নিধির কপাল অতিরিক্ত তপ্ত হয়ে আছে। নির্জন তৎক্ষণাৎ কিচেনে গিয়ে একটা মাঝারি সাইজের পাত্রে পানি নিয়ে সফট কাপড় দিয়ে নিধির পরিধানরত কাপড় খুলে একে একে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ মুছতে শুরু করলো। এদিকে নিধি তো বেহুশ প্রায়। যেখানে ঠান্ডা জ্বরের ভয়ে বৃষ্টি থেকে সে সবসময় দূরে থাকে, আজ সেই বৃষ্টি যেন তার জন্য কাল হয়ে দাঁড়ালো। আর এটাই ছিল নির্জনের পক্ষ থেকে নিধির প্রাপ্য শাস্তি।
যখন নিধি ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছিল তখনই নির্জন ডেভিল হেসে এই পৈশাচিক পরিকল্পনা করে এবং সফল হয়। এদিকে নির্জন যতই পানি দিয়ে নিধির শরীর মুছিয়ে দিচ্ছে ততই যেন শরীরের তাপমাত্রা ক্রমাগত হারে বৃদ্ধি পাচ্ছে। ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দেওয়ার পরে কিছুক্ষণ ঠান্ডা হয়ে আবারও নিধির শরীর পূর্বের ন্যায় তপ্ত হয়ে উঠছে। নির্জন 2-3 বার থার্মোমিটার দিয়ে চেক করে দেখলো জ্বরের তাপমাত্রা এখনো 104 ডিগ্রি ফারেনহাইট। এইবার মেজাজ বিগড়ে গেল নির্জনের। ভেতর থেকে মন হিংস্র স্বরে বলে উঠল, দ্রুতগতিতে ফ্রিজ থেকে বরফ খণ্ড এনে তার শরীরে ঘষতে থাকো। এটাই জ্বরের জন্য উত্তম শাস্তি হবে। শেষে তোমার প্রেয়সীরও চিরতরে শিক্ষা হয়ে যাবে। মন বলতে না বলতে নির্জন দ্রুত পায়ে ফ্রিজ থেকে বরফ এনে নিধির হাতে পায়ে এবং পুরো শরীরে ঘষতে থাকলো আর জ্বরকে বিড়বিড় করে ইচ্ছে মতো বকতে থাকলো। এদিকে জ্বরে টালমাটাল নিধির তো কাঁপতে কাঁপতে বেহাল দশা। কিয়ৎক্ষণ পর নির্জন আবিষ্কার করলো নিধির শরীর কিছুটা শীতল হয়েছে। কুটিল হেসে মনকে থ্যাঙ্কস জানিয়ে ঘুমের ঘরে নিধিকে কোনো রকমে মেডিসিন খাইয়ে দিল। কিছুক্ষণ পর কিচেনে গিয়ে রেডিমেড থাই স্যুপ রান্না করে নিধির মাথা আলতো করে উঁচিয়ে চামচ দিয়ে একটু একটু করে খাইয়ে দিল। নিধি কিছুটা খাবার বমি করে ফেলে দিল। সেগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিধির কপালে হাত দিতেই আবারও মেজাজ বিগড়ে গেল নির্জনের। নিধির জ্বর আবারও বেড়েছে। নির্জন রেগে বেগে মনকে বলল, দেখেছ, বরফ দিয়ে ঘষা মোচার পরশ আমার ডার্কনের সাথে মিশে আছে। মন কিছু বলতে যাবে তার আগে হৃদয় বলে উঠল, রিল্যাক্স নির্জন, এতটা উত্তেজিত হও না। যেহেতু তাকে মেডিসিন এবং খাবার খাইয়ে দিয়েছ, সেহেতু কিছুক্ষণ পর ধীরে ধীরে তার শরীরের তাপমাত্রা কমে আসবে। তবে বরফ দিয়ে তার শরীরে ম্যাসাজ করার বিষয়টি সবচেয়ে ইউনিক হয়েছে। সত্যি তুমি একজন ইউনিক পারসন। আই এম প্রাউড অফ ইউ নির্জন। আর এখন তাকে কম্পিউটার দিয়ে ডেকে দিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরাও। তোমার শরীরের উষ্ণতায় ধীরে ধীরে তার শরীরে কম্পন কমে আসবে। আর মেডিসিনের প্রভাবে তার শরীর থেকে ঘাম নির্গত হয়ে তাপমাত্রা কমে আসবে। হৃদয়ের কথা মতো নির্জন নিধিকে কমফোর্টারে ঢেকে দিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরল, যেন দুটো শরীরের হাড় এক হওয়া বাকি ছিল। প্রায় আধা ঘন্টা পর নিধির কম্পন ক্রমাগত হ্রাস পেল। ধীরে ধীরে বিন্দু বিন্দু ঘাম সৃষ্টি হলো। নিধির ঘর্মাক্ত কপাল দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল নির্জন। খুশি হয়ে আলতো করে প্রেয়সীর কপাল এবং অধরে চুম্বন করলো। কিছুক্ষণ পর নিধির মাথা বুকের সাথে মিশিয়ে নিজেও ঘুমের রাজ্যে পাড়ি জমালো। কারো মাঝে দুঃখ, কারো মাঝে সুখ। নিধির জীবনটা দুর্বিষহ হলেও খুব সুখে আছে তারই ছোট বোন তোহা। তোহার কাছে মাহির একজন আদর্শবান পুরুষ এবং স্বামী। তোহাকে স্বাধীনতা দেওয়া থেকে শুরু করে ওর ছোট ছোট পছন্দগুলোর গুরুত্ব দেয় মাহির। শত ব্যস্ততার মাঝেও এখনো প্রতিদিন বিকালবেলা নিয়ম করে 1 ঘন্টা কথা বলে তোহার সাথে। তাদের কথোপকথন দেখলে মনে হবে তারা এখনো প্রেম করছে, অথচ রাতের বেলা প্রিয়তম অর্ধাঙ্গের সাথে দেখা হবে তোহার। কথাগুলো ভেবে জানালার পর্দা ভেদ করে আসা সকালে পূর্বা আকাশে ওঠা সূর্যরশ্মির দিকে তাকিয়ে মুচকি হাসল তোহা। আকস্মিক পেছন থেকে মাহির জড়িয়ে ধরে তোহার ঘাড়ে নাক ঘষে বলল, এমন মিটিমিটি হাসছো কেন স্বপ্নচারিণী? গতকাল রাতের কথা ভেবে? ব্যাস শুরু হয়ে গেল রোমান্স। তোহা মাহিরকে একটু দূরে সরিয়ে দিয়ে বলল, গতকাল রাতে কি এমন করেছেন যে সেগুলো ভাবতে হবে? মাহির তোহার গালে আলতো করে চুমু দিয়ে বলল, বুঝেছি, আবার রিপিট করতে হবে। বলেই তোহার গলার কাছে আসতে নিলে তোহা মাহিরের মুখ সরিয়ে উত্তেজিত স্বরে বলল, এই না না না, আমি এমনি অন্য কথা ভাবছিলাম। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, আমি এখন উঠে ফ্রেশ হব। আমার অনেক কাজ আছে, আপনিও ফ্রেশ হয়ে নিন। বলেই তোহা উঠতে নিলে মাহিরের হাত টান দিয়ে কাছে টেনে বলল, আগে 22 বার চুমু দাও, তারপর যেতে দেব। মাহিরের এহনো আবদারে ভেবাচাকা খেয়ে গেল তোহা। কপট রাগ দেখিয়ে বলল, একবার বলেন 20-30 বার আই লাভ ইউ, আবার বলেন 22 বার চুমু দিতে, এগুলো কেমন স্বভাব? মাহির ভ্রুজোড়া কুচকে বলল, তুমি যতগুলো ফরওয়ার্ড বলবে চুমুর সংখ্যা তত বাড়বে। মাহিরের কথা শুনে শুকনো ঢোক গিলল তোহা। এই কয়েকদিনে এই ঘাটতারা লোককেও বেশ চিনে ফেলেছে। সে দমে যাওয়ার পাত্র নয়, তাই হার মানল তোহা। অবশেষে তোহা যখনই মাহিরের কপালে চুমু দিতে যাবে তখনই মাহির তোহার ঠোঁট জোড়ায় আঙ্গুল দিয়ে বলল, এত তাড়াহুড়া কেন করছো? আমি কি এত ফাস্ট দিতে বলেছি? আগে তোমার জন্য একটা কবিতা শোনাই, তারপর দিও। বলেই দুষ্ট হেসে মাহির শুরু করলো। স্বপ্নচারিণীর জন্মদিন, তোমার জন্মদিনে প্রিয় স্বপ্নচারিণী, আনন্দে ভরুক দিন, সুখের সুরে বেঁধে আমার হৃদয় শুধু তোমার প্রেমে। তোমার হাসির আলোয় ঝুলুক নতুন চমক, তোমার চোখের দীপ্তি
প্রেমের দ্বীপের মতো। এই মুহূর্তেই তোমার সাথে কাটানো স্বপ্ন, তোমার সান্নিধ্যেই বাজুক সুখের সুর, আমার ভালোবাসায় থাকুক তোমার পুঁজি। জন্মদিনের এই দিনে করে তোমার জন্য প্রার্থনা, আমার প্রণয় সজীব করুক চিরকাল। তোমার দিন হোক রঙিন, সুখের আলোয় ভরা, তোমার মুখে থাকুক হাসির প্রতিটা রেখা। এই জন্মদিনে তুমি চিরকাল সুখী থাকো, আমার ভালোবাসায় জীবন রঙিন করে চলো। স্বপ্নচারিণী, আজকের দিনে আনন্দের প্রীতি, তোমার জীবনে আসুক সুখের নিখুঁত স্মৃতি। বলেই মাহির তোহার গালে আলতো করে ঠোঁট চুইয়ে বলল। এইবার তুমি শুরু করো। তোহা কয়েক সেকেন্ড মাহিরের দিকে হা করে তাকিয়ে থেকে বলল। আমি তো নিজে আমার জন্মদিনের কথা ভুলে গিয়েছিলাম, অথচ আপনি মনে রেখেছেন। এটা সত্যি সারপ্রাইজ ছিল। আচ্ছা, আমার গিফট কোথায়? মাহির মুচকি হেসে বলল। আগে চুমু দাও, তারপর গিফট দেব। তোহা মুচকি হেসে যখনই মাহিরকে চুমু দিতে যাবে ঠিক তখনই তোহার ফোন বেজে উঠল। মাহির মন খারাপ করে বলল। ধুর, আমার রোমান্টিক সিন এই ফোনটাও সহ্য করতে পারে না, অসহ্য। তোহা সেদিকে কর্ণপাত না করে ফোন হাত নিয়ে দেখলো নিধি ফোন করেছে। তোহা হাসি মুখে ফোন রিসিভ করতেই নিধির দুর্বল কণ্ঠস্বর শুনতে পেল। অপর পাশ থেকে নিধি অসুস্থ ও স্বরে তার জ্বরের বিষয়টা জানালো। বোনের অসুস্থতার কথা শুনে নিমিষেই মন খারাপ হয়ে গেল তোহার। নিধিকে কয়েকটি সান্ত্বনার বাণী শুনিয়ে ফোন রেখে দিয়ে মাহিরকে সবকিছু বলল। সবকিছু শুনে মাহির বলল। এক কাজ করা যায়, তুমি আর আমি গিয়ে আপুকে দেখে আসি। তাছাড়া তুমিও তো যেতে চেয়েছিলে, এই সুযোগে না হয় ঘুরে আসা হবে, সেই সাথে নির্জন ভাইয়ের সাথেও ভালোভাবে পরিচিত হব। মাহিরের সাথে তোহাও তাল মেলালো। নিধি তোহাকে ওর জ্বরের বিষয়টি বাবা মাকে জানাতে নিষেধ করেছে, তাহলে তারা শুধুই টেনশন করবে। তোহাও নিধির কথা মতো বাবা মাকে বিষয়টি জানায়নি। বিকালের দিকে মাহির এবং তোহা নিধিকে দেখতে এলো। নিধির অসুস্থতার কারণে নির্জন অফিস থেকে ছুটি নিয়ে নিধিকে যথ সময় দিয়েছে, সেই সাথে নিধির কষ্টগুলো উপভোগ করেছে। আর ব্যালকনিতে ঝুলিয়ে রাখা পাখিগুলোর কাছে গিয়ে ওদের কয়েকবার ওয়ার্নিং দিয়েছে যেন কিচিরমিচির না করে, কিন্তু অবুঝ পাখিগুলোর কিচিরমিচির যেন আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। বিকালে হালকা নাস্তা করার পর তোহা নিধির মাথার কাছে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বিভিন্ন কথোপকথন করছিল। এদিকে মাহিরও নির্জনের সাথে আড্ডা দিচ্ছিল। মাহির বকবক করলেও নির্জন বেশিরভাগ সময় নীরব থেকেছে, এতে মাহির কিছু মনে করেনি। এদিকে তোহাকে নিধির মাথায় বারবার হাত বুলিয়ে দেওয়া দেখে গায়ে কাটা দিচ্ছে নির্জনের। মনে মনে আওড়ালো। একে তো আমার ডার্কুইনকে পাখিগুলো দিয়ে অন্যায় করেছ, আর এখন তার মাথায় হাত বলি দিয়ে ঘোর অন্যায় করলে এর শাস্তি তুমি এখনই পাবে। ভেবে ডেভিল হাসি দিয়ে তোহাকে বলল। শালিকা, আপনি নুডলস খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আমি আপনাদের জন্য কিচেন থেকে চা নিয়ে আসছি। বলেই সেখান থেকে চলে গেল নির্জন। এদিকে তোহা হাসি মুখে নিধির সাথে কথা বলে নুডলস খেয়ে হাত ধোয়ার জন্য বেসিনের সামনে যেতে স্লিপ কেটে টাইলসকৃত ফ্লোরে পড়ে গিয়ে চিৎকার করে উঠল। ও মা গো! কোথায় ব্যথা পেয়েছো তুমি? কিভাবে পড়ে গেলে? কোমরে প্রচন্ড ব্যথা পাওয়াতে তোহা শব্দ ছাড়া আর কিছুই বলতে পারল না। এদিকে নির্জন কিচেন থেকে চায়ের ট্রেন হাতে নিয়ে এসে বিস্ময়ের স্বরে বলল। এই কি, এসব কিভাবে হলো? মাহির মলিন স্বরে বলল। ভাইয়া, তোহা মনে হয় খুব ব্যথা পেয়েছে, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। প্লিজ কিছু মনে করবেন না, আমরা আরেকদিন আসবো। বলেই তোহাকে কোলে তুলে নিয়ে সদর দরজা দিয়ে তড়িৎ গতিতে বেরিয়ে গেল মাহির। এদিকে মাহিরের যাওয়ার পরে তাকে নির্জন তো হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁত কিরমির করে বলল। আবার এখানে আসলে এর থেকেও ভয়াবহ শাস্তি দেওয়া হবে। এখন তো সয়াবিন তেল দিয়ে ফ্লোরে ফেলেছে, এরপর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিব। যত সব মেলোড্রামা। তোহার এমন চিৎকার শুনে নিধি দুর্বল পায়ে বিছানা থেকে নামতেই ওর আবারও মাথা ঘুরে উঠল। ও আবারও বিছানায় বসে পড়ল। নির্জন নিধির কাছে এসে ওর এমন অবস্থা দেখে ওকে শুইয়ে দিয়ে ইনোসেন্ট ফেস করে তোহার পড়ে যাওয়া ঘটনা বলল। তোহার এহেন দশার কথা শুনে নিধির মন ভীষণ খারাপ হয়ে গেল। মুখে এবং মনে মনে অনেক দোয়া করলো তোহার জন্যে। রাত 9টায় নিধির জ্বর কিছুটা কমলে নিধি ঘুমিয়ে পড়ে। নিধি ঘুমিয়ে পড়তে নির্জন প্রচুর খুশি হয়ে ব্যালকনিতে খাঁচায় আবদ্ধ থাকা পাখি দুটোকে নিয়ে কিচেনে চলে যায়। নির্জন একটা পাখিকে খাঁচা থেকে বের করে টেবিলে রেখে শক্ত করে সেটার ডানা চেপে ধরে। আগে থেকে যাচাই করা নেওয়া ছুরিটা যেন তার হাতের সাথে মিশে যায়, ঠান্ডা, ধারালো আর নির্মম। নির্জন প্রথমে পাখিটার দিকে ঘাড় কাত করে তাকিয়ে ঠোঁটের কোণে অদ্ভুত এক বিকৃত হাসি ফুটিয়ে তোলে।
পাখিটার শরীর ছটফট করতে থাকে, কিন্তু নির্জনের শক্ত হাত থেকে পালাবার কোনো উপায় নেই। প্রথম কোপটা সে সরাসরি গলায় বসায়, কিন্তু একবারে পুরোপুরি কাটে না। ছুরিটা গলার মাঝখানে আটকে যায় এবং সেই মুহূর্তে পাখিটার আর্তনাদ চারিপাশে ছড়িয়ে পড়ে। পাখিটা জোরে ফিসফিস করে চিৎকার করে ওঠে। রক্তের ধারা ফিনকি দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। নির্জনের মুখেও লাগে সেই উষ্ণ রক্তের স্পর্শ, তবে সে থামে না। ছুরিটাকে আরো জোরে চেপে গলা পুরোপুরি কাটতে শুরু করে। পাখির ছোট শরীর ঝাঁকুনি দেয়, কিন্তু নির্জন তখনও ঠান্ডা স্থির। গলা কাটার পরেও পাখিটার শরীর ছটফট করে, যেমন মৃত্যু তাকে ছিনিয়ে নিচ্ছে, কিন্তু নির্জনের সে পৈশাচিক শান্তি ভাঙে না। এরপর সে পাখিটার ডানা দুটোকে ধরে হ্যাঁচকা টানে আলাদা আলাদা করতে শুরু করে। প্রথমে একটা ডানার হাড় ভেঙে যায়, পাখিটা হাড়ের ফাটল শোনা যায়। তারপরে মাংস ছিঁড়ে বেরিয়ে আসে হাড়ের শ্বেত রঙা কাঠামো। আরেকটা ডানাও একইভাবে ছিঁড়ে ফেলে নির্জন। প্রতিটা টানে যেন সে আরো রক্তাক্ত করতে চায় পাখিটার দেহ। মেঝেতে পড়ে থাকা রক্তের ছিটা ধীরে ধীরে ঘন হয়ে মিশে যায়। গা শিরশির করা ধাতব গন্ধে কিচেন ভরে ওঠে। এরপর সে পাখিটার পা দুটো ধরে ছুরি চালাতে শুরু করে, কিন্তু এবার সে কাটবে না, বরং ছুরিটা নিয়ে ত্বকের নিচে আলতো করে কেটে রক্ত বের করে দেয়। পাখিটার শরীর তখনও ঝাঁকুনি দিয়ে উঠছে, যেন জীবনের শেষ মুহূর্তেও বাঁচার চেষ্টা করছে। নির্জন এই যন্ত্রণা উপভোগ করতে করতে পাখিটার পা দুটো আস্তে আস্তে মাংস থেকে আলাদা করে। ছুরি দিয়ে টুকরো টুকরো করে পা কেটে ফেলে। মাংস, হাড় সব একত্র হয়ে যায়। অতঃপর দ্বিতীয় পাখি ট্রাকে একটা খাঁচা বের করে প্রথমে সেটার ডানা দুটোকে একটানে ছিঁড়ে ফেলে, তারপর পা দুটোকে মাঝখান থেকে টান মেরে আলাদা করে ফেলে। অতঃপর ধারালো ছুরি দিয়ে গলাটা ভাগ করে ফেলে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে পাখিটা অনেক আগেই প্রাণ হারায়। নিজের কার্য নিখুঁতভাবে সম্পন্ন করে পৈশাচিক হাসি দিয়ে নির্জন হিংস্র স্বরে কবিতা ওড়ালো। রক্তমাখা অভিশাপ, যে পাখি দুটো প্রাণের চেয়ে প্রিয় ছিল, আজ তোমরা আমার হাতে রক্তে চুবানো। প্রেমের নামে মরেছে আজকের এই রাত, মরেছে তোমরা, আর রক্তের চিহ্ন রেখে আছো। তোমাদের শিহরণ আমার ঘুম ভাঙালো। প্রিয়, তোমার জন্য আজ তোমরা জীবন বিলালে, হিংস্রতা আমার তোমাদের কপালে। মৃত্যু তোমাদের অভিশাপের যন্ত্রণা পায়, অভিশাপ এখন তোমাদের ভোরের আলো। আমি কাটছি তোমাদের হিংসার কলঙ্কে। প্রেমের নীলে আজ আমি নিক্ষেপ করেছি তোমাদের রক্তে, ভরিয়ে দিয়েছি হিংসা। অন্ধকার রক্তের খেলা কেমন নিষ্ঠুর, মৃত্যু হয়ে তোমরা একাকার। তোমাদের মৃত্যুর স্বরে শুনে হিংসার গান, এটাই নির্জনের চিরন্তন প্রতিশোধের মান। নির্জন পাখি দুটোকে নৃশংসভাবে শেষ করার পর একটা বাটিতে মাংসগুলো উঠিয়ে বেসিনে পানি ছেড়ে দিয়ে সুন্দর করে ধুয়ে নেয়। ধোয়ার সময়ও মাংসগুলোকে ধারালো নখ দিয়ে আঘাত দিতে ভোলেনি নির্জন। সেই সাথে পৈশাচিক হাসি যেন ঠোঁটের কোণায় লেপ্টেছিল। অতঃপর চুলায় কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে মাংসগুলো রান্নার জন্য প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেয়। তবে মাংসের মধ্যে লাল মরিচের গুঁড়ো প্রয়োজনের তুলনায় বেশি দিয়েছে, কারণ নিধিকে শাস্তি দেওয়া এখনও শেষ হয়নি। নিধির প্রতি নির্জনের ভালোবাসাগুলো হিংস্রতায় তীব্রভাবে মিশ্রিত, সেটা আরও একবার প্রমাণ করল নির্জন। রান্না শেষ করে কিচেন পরিষ্কার করে প্লেটে ভাত আর মাংস বেড়ে রুমে গিয়ে নিধিকে আদুরে স্বরে ডাকলো। ডার্ক কুইন, উঠে পড়ো। চান পাখি, দেখো তোমার জন্য স্পেশাল আইটেম বানিয়েছে। উঠে পড়ো শোনা, তোমার প্রিয় জিনিসটি প্রিয় খবরে রূপান্তরিত হয়েছে। ওঠো ওঠো, খেয়ে নাও। বলেই নির্জন নিধির গালে আলতো করে স্লাইড করতে থাকলো, কিন্তু নিধির ঘুম ভাঙার নাম নেই। সেটা দেখে মেজাজ বিগড়ে গেল নির্জনের। রেগে মেগে নিধির গালে জোরে একটা চিমটি দিল। নরম গালে এভাবে চিমটি দেওয়াতে চোখ জোড়া খুলে ধরফড়িয়ে উঠে বসলো নিধি। চোখ জোড়া কচলে বলল, আপনি কি আমার গালে চিমটি দিয়েছেন? নির্জন ইনোসেন্ট ফেস করে বলল, আমি তো তোমায় আজ আদর করছিলাম, তারপর তোমার নরম গালটা একটু টেনে দিচ্ছিলাম, তখন একটু জোরে লেগে গেছেন রূপমা। নিধি চোখ জোড়া কুচকে বলল, একটু জোরে? আমি তো অনেকটা ব্যথা পেলাম, মনে হলো ইচ্ছে করে দিয়েছেন। নিধির এহেন কথায় নির্জন ভ্রুকুটি করে বলল, তোমার যদি মনে হয় আমি ইচ্ছে করে দিয়েছি, তাহলে তুমি আমার গালে চিমটি দিতে পারো, ব্যাস সদ্বোধ। বলেই নির্জন নিধির দিকে গালে গিয়ে দিল। নির্জন এভাবে গালে গিয়ে দেওয়াতে নিধি ম্লান হেসে বলল, না।
আমি আপনাকে চিমটি দিব না। হতে পারে আমার জ্বরের কারণে শরীর প্রচন্ড ব্যথা, তাই আপনি আস্তে করে টাচ করার পরেও বেশি ব্যথা পেয়েছি আমি। আচ্ছা বাদ দিন, আমার এত ঠান্ডা লাগার পরেও এই রুমে মাংসের তরকারির কেমন ঝাঁঝালো গন্ধ পাচ্ছি। নিধির এহেন কথা শুনে নির্জন মুচকি এসে টেবিল থেকে খাবারের প্লেট সামনে এনে বলল, তোমার জন্য স্পেশাল রেসিপি করেছি। এখন কোনো প্রশ্ন করবে না, আগে খাবে তারপর বলবে কেমন হয়েছে, ওকে? নিধির এমনিতেও খুব ক্ষুধা লেগেছিল, তাই কথা না বাড়িয়ে হাসি মুখে বলল। ওকে ওকে দিন। নির্জন বাঁকা হেসে ভাতের সাথে মাংসের টুকরা মিশিয়ে নিধির মুখের সামনে এক লোকমা তুলে ধরতেই নিধি সেটা মুখে পুরে নিল। নির্জনের দেওয়া প্রথম লোকমাটি মুখে দিয়ে নিধির চোখ জোড়া ছানা বড়া হয়ে গেল। মুহূর্তে চক্ষুদ্বয় লাল বর্ণ ধারণ করলো, সেই সাথে নেত্রকোনায় নোনা জল দেখা দিল। তৎক্ষণাৎ লোকমার কিছু অংশ ফেলে দিয়ে ঝালে হু হা করতে করতে বলল, এটা কি ছিল? এটা কিসের মাংস? আর এত ঝাল দিয়েছেন কেন? নিধিকে এভাবে তড়পাতে দেখে মনে মনে ভীষণ আনন্দ পেল নির্জন। ভেতর থেকে মন বলে উঠল, উচিত শিক্ষা হয়েছে, পুরো তরকারিটা খাওয়াতে পারলে আরো ভালো হতো। মনের এহেন কথায় বাঁকা হাসল নির্জন। নিধির দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, সে কি অনেক ঝাল? কই আমি ট্রাই করি তো। বলেই নির্জন নিজের মুখে এক লোকমা দিয়ে গোগ্রাসে গিলে স্বাভাবিক স্বরে বলল, কোথায় ঝাল? একটুও ঝাল হয়নি। তাছাড়া আমি তো এমন ঝাল খুব পছন্দ করি, এটা আমার কাছে স্বাভাবিক। ছোটবেলায় এর থেকে বেশি ঝাল খেয়েছে। কথা না বাড়িয়ে পুরো খাবার খেয়ে নাও, এটা খেলে তোমার সর্দি কাশি বেরিয়ে যাবে, বুঝছো? কি আজগুবি কথা, ঝাল খেয়ে সর্দি কাশি কমাবো মানে? এবার কেমন কথা বললো সে? ভেবেই নিধি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো নির্জনের দিকে। ততক্ষণে নির্জন নিধির মুখের সামনে আরেক লোকমা তুলে ধরেছে। নিধি বড় বড় চোখ করে বলল, একদম না, আমি এটা খাবো না। আর এটা কিসের মাংস? মুরগির মাংস তো মনে হয় না। নিধির এত প্রশ্নে রেগে গেল নির্জন। কর্কশ স্বরে বলল, তোমার কি মনে হয় এটা সাপের মাংস? খেতে বলেছি চুপচাপ খেয়ে নাও। আমার মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না। তোমাকে সুস্থ হতে হবে, এভাবে অসুস্থতার দোহাই দিয়ে আমার থেকে তোমার দূরে থাকা আমার একদম পছন্দ নয়। নির্জনের এহেন আচরণে বিস্ময়ের শেষ পর্যায়ে পৌঁছালো নিধি। এ কেমন আচরণ? আমি তো স্বাভাবিকভাবেই প্রশ্ন করেছি, এত হাইপার হওয়ার কি আছে? ভেবেই নির্জনের দিকে তাকিয়ে কটমুটিয়ে বলল, নির্জন, আমি কি একবারও বলেছি আপনি আমার সাপের মাংস খাওয়াচ্ছেন? এটা কেমন কথা? আর আপনি হঠাৎ এইভাবে কেন কথা বলছেন? নিধির এসব বকবক বিরক্ত লাগছে নির্জনের কাছে। তীক্ষ্ণ দৃষ্টিতে নিধির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, খাবারটা খাবে নাকি জোর করে খাওয়াবো? নিধি বিস্মিত দৃষ্টিতে নির্জনের দিকে তাকিয়ে বলল, আপনি এমন কেন করছেন? আপনার মধ্যে আমি অন্য কাউকে দেখতে পাচ্ছি, আপনি তো এমন ছিলেন না। নির্জন মুচকি হেসে বলল, আমি আগে থেকে এমন, শুধু তোমার দৃষ্টি ভুল ছিল। এনিওয়ে হা করো, পুরো খাবার শেষ করো, তারপর মেডিসিন খাবে। নিধি কঠোর স্বরে বলল, আমার মনে হয় আপনি পাগল হয়ে গেছেন, নইলে এই ঝাঁঝালো জিনিস আমাকে খেতে বলতেন না। খাবো না আমি। ব্যাস, নির্জনের রাগ যেন এইবার চূড়ায় উঠে গেল। এক হাত দিয়ে নিধির মাথা নিজের বুকের কাছে চেপে ধরে প্লেট থেকে এক লোকমা ওর মুখের সামনে ধরে বলল, তোমাকে খেতে বলেছে, অনেক কষ্ট করে রান্না করেছে, খাও, নইলে কিন্তু পুরো খাবার মুখে মাখিয়ে দিব। খেতে বলেছি কিন্তু। নিধি চোখ মুখ বন্ধ করে তেজি স্বরে বলল, খাবো না। নিধির এহেন কথায় হো হো করে হেসে উঠল নির্জন। অবশেষে নিধির দুই গালে শক্ত করে ধরে জোর করে হা করিয়ে মুখে খাবার দিতে থাকলো। সেই সাথে পাশে থাকা গ্লাস থেকে একটু একটু করে পানি দিতে থাকলো। এই মুহূর্তে নির্জনকে দেখলে মনে হবে সে কোনো ছোট বাচ্চাকে খাওয়াচ্ছে, আর বাচ্চাটা বারবার না খাওয়ার জন্য কান্না করছে। এভাবে নির্জন আরও 2-3-4 লোকমা দেওয়ার পর নিধি তার দুর্বল শরীর নিয়ে গড়গড় করে বমি করে নির্জনের জামা কাপড় মাখিয়ে দিল। নিধি এভাবে বমি করাতে একটুও বিরক্ত হলো না নির্জন। শীতল স্বরে বলল, যাক, ভালোই হয়েছে। বমির সাথে বুকে কফ থাকলে সেটাও বেরিয়ে যাবে। দেখেছো আমার কতখানি বুদ্ধি? তারিফ করো। নিধি পিটপিট করে নির্জনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই নির্জন তার কাছে অচেনা। নির্জন কেন এমন অদ্ভুত আচরণ করছে, সবকিছুই যেন তার কাছে অচেনা লাগছে। নিধির ভাবনার মাঝে নির্জন বিছানা থেকে নেমে সরাসরি ওয়াশরুমে চলে গেল।
এদিকে নিধি দুর্বল শরীর নিয়ে কোনো রকমে উঠে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। অতঃপর নিজেকে একবার আয়নায় পরখ করলো। 2 দিনের জ্বরে চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু চোখ এবং ঠোঁটজোড়া লাল টকটকে হয়ে আছে। নিধি মুখে কয়েকবার পানি দিয়ে গড়গড়া করলো, তবুও ঝাল যেন কমছে না, বরং বাড়ছে। এভাবে আরো কয়েকবার মুখে পানি দেওয়ার পর ঝাল কিছুটা কমলো। ঘন ঘন নিঃশ্বাস ফেলে টাওয়েল দিয়ে মুখমণ্ডল মুছতে মুছতে ব্যালকনিতে যেতেই আরো একবার শখ খেলো। মনে মনে আওড়ালো, পাখিগুলো কোথায় আর খাঁচা কোথায়? ভেবে পেছনে ঘুরতেই দেখলো নির্জন হাতে শুভ্ররঙা টাওয়েল নিয়ে শরীর মুছতে মুছতে নিধির কাছে এগিয়ে এলো। নিধি কিছুটা পেছনে সরে গিয়ে কর্কশ স্বরে বলল, পাখিগুলো কোথায়? নির্জন ফের মুচকি হেসে নিধির দিকে মুখমণ্ডল এগিয়ে বলল। তোমার পেটে ডার্কুইন। নির্জনের এহেন কথায় হতভম্ব হয়ে গেল নিধি। অকপটে বলে উঠল, মানে? নির্জন তার মাথার চুলগুলো হাত দিয়ে ব্রেকবাস করার মতো উল্টে একটু রসিকতা করে বলল, সে কি, পাখি দুটো মাংস কি এখন বলছো পাখি কোথায়? এটা দিয়ে কিন্তু দারুণ জোকস বানানো যাবে। আচ্ছা শোনো, তোমার শরীরটা প্রচন্ড দুর্বল ছিল, তাই ভাবলাম কোয়েল পাখির যেহেতু পুষ্টিগুণ অনেক, তাই সেটাই রান্না করি। তাছাড়া এটা শুধু স্বাদের দিক থেকে নয়, স্বাস্থ্যের দিক থেকে অনেক ভালো। নির্জন এইবার কোয়েল পাখির মাংসের পুষ্টিগুণ সম্পর্কে জানালো। কোয়েল পাখির মাংস প্রোটিনের ভালো উৎস, যা পেশি গঠন ও মেরামতে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে ভিটামিন B12, আয়রন, জিঙ্ক এবং ফসফরাস, যা রক্ত উৎপাদন, শক্তি বৃদ্ধি এবং স্নায়ুতন্ত্রের সুস্থতা রক্ষা করে। তবে সবচেয়ে ভালো দিক হলো এতে থাকে সঠিক চর্বি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া অ্যামিনো অ্যাসিড শরীরের বিভিন্ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি তুমি এই পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু খাবারটা খাওয়ালাম। আমি চাই তুমি সবসময় সুস্থ ও সুখী থাকো। নির্জন যেভাবে কোয়েল পাখি সম্পর্কে লেকচার দিচ্ছিল, যে কেউ দেখলে ভাববে টিচার তার স্টুডেন্টকে পড়াচ্ছে। এদিকে নির্জনের এই লেকচার শুনে মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়ল নিধির। নির্জনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে উচ্চস্বরে বলল, আপনার সাহস হলো কি করে আমাকে আমার কাছে জিজ্ঞেস না করে এই পাখিগুলোকে হত্যা করার? নির্জন এইবার নিধির আরো কাছে এসে ওর চোয়াল চেপে ধরে বলল, Don't talk to me with rubbish. Speak in a lower tone. নিধি নির্জনের হাত ঝটকা দিয়ে সরিয়ে আরো কিছুটা উচ্চস্বরে বলল, 100 বার বলবো, 1000 বার বলবো, আপনি পাখিগুলোর সাথে কেন এমন করলেন? আপনি জানেন না পাখিগুলোকে আমি তোহার কাছ থেকে কত শখ করে নিয়েছি? নির্জন চোখ মুখ কুঁচকে নিজের 2 কান চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। গাড়ির হর্ন, মোবাইলের উচ্চ আওয়াজের রিংটন, ভয়েসের উচ্চ শব্দ শুনলে আমার কানে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। নিচে স্বরে কথা বলো। তাছাড়া আমি তোমার স্বামী হই, স্বামীর সাথে এভাবে কথা বলতে হয় না শোনা। তাছাড়া তুমি খাবে বলে খুব যত্ন করে কোল দুটোকে কেটে মনের মাধুরী মিশিয়ে রান্না করেছে, আর সে কখন থেকে পাখি পাখি করে পাগল হয়ে যাচ্ছে। এদিকে আমি যে গতকাল রাত থেকে তোমার কত সেবা করলাম সেটা তো একবারও বললে না। তুমি তো দেখছি অকৃতজ্ঞ মানবী। যাই হোক, আমি এতে কিছু মনে করিনি। আমার সব কিছু তোমার, আর তোমার সব কিছু আমার। তুমি রেগে থাকো, খুশি থাকো বা কষ্টে থাকো, সব কিছু আমার জন্য করবে, ওকে শোনো? আর ডোন্ট ওয়ারি, আমি তোমাকে কিছুদিন পর আরও ভালো একটা প্রাণী কিনে দেব, যার সাথে তুমি নির্দ্বিধায় চমৎকার সময় কাটাতে পারবে। এখন ঘুমোতে চলো। বলেই হাই তুলে ব্যালকনি থেকে চলে গেল নির্জন। নির্জনের কাছ থেকে এমন অপ্রত্যাশিত আচরণ পেয়ে নিধির মুখমণ্ডলে যেন বিস্ময়ের ছাপ এখনো কাটিয়ে উঠতে পারেনি। নিধি অগত্যার কথা বাড়ালো না, চুপচাপ গিয়ে বিছানার এক কোণে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। এদিকে নির্জন ও নিধির অপর পাশে শুয়ে মুচকি হাসলো। ভেতর থেকে মন অভ্যর্থনা সুরে বলে উঠল, এই তো, এভাবে ধীরে ধীরে সে তোমার পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। কিপ ইট আপ নির্জন। মনের সাথে হৃদয়ও তাল মেলালো। তারপর নির্জনকে বলল, তোমার ডার্ক কুইনের জন্য একটা হিংসুটে কবিতে আবৃত্তি করে ফেলো নির্জন। নির্জন কয়েক মিনিট ভেবে মুচকি হেসে মনে মনে কবিতা ওড়ালো। হৃদয়ের রক্তক্ষরণ প্রেমের অন্ধকারে, হৃদয়ের রক্তক্ষরণ হয় প্রতি চুম্বনে এক নতুন ক্ষত, বেদনাময়ের রক্তস্রোত ছড়ে যায় প্রতি অনুভূতিতে, রক্তের মতো চিহ্ন কারো হয় প্রেমের এই আমলিন যন্ত্রণায়। হৃদয়ের গভীরে ক্ষত রয়ে যায়, তোমার প্রতিটি স্পর্শ যেন একটি অদৃশ্য অস্ত্র। হৃদয়ে এক টানা রক্তক্ষরণ, ভালোবাসার প্রতিটি দাগ বেড়ে যায়। 2 বেস্ট ফ্রেন্ডের সাথে এভাবে তাল মিলিয়ে নির্জন ধীরে ধীরে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। কিন্তু ঘুম নেই নিধির চোখে। মাত্র কয়েকদিনের নির্জনের এহেন রূপ ওকে বারবার ভাবিয়ে তুলছে। কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না সে। মনে মনে অনেক কথা বলে অবশেষে নিধিও ঘুমিয়ে গেল। এদিকে রাত 4টায় কোমরের ব্যথায় ঘুম ভেঙে গেল তোহার।
মাহির তোহাকে নিয়ে হসপিটালে গিয়ে এক্সরে করে দেখেছে কোমরে কিছুটা ফ্র্যাকচার হয়েছে, কিছুদিন রেস্ট করলে এবং নিয়মিত ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। রাত 8:30টার দিকে মাহির আর তোহা বাসায় ফিরলে তোহার শাশুড়ি তোহার এই অবস্থা দেখে মন খারাপ করেন। সেই সাথে তোহার আদর যত্ন যেন দ্বিগুণ বেড়ে যায়। তোহার শ্বশুর এবং শাশুড়ি উভয়ই তোহাকে ভীষণ ভালোবাসেন। তোহা যেন তাদের চোখের মণি। নিজের শ্বশুর শাশুড়ির কাছ থেকে এত ভালোবাসা পেয়ে তোহা সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এমন শ্বশুর শাশুড়ি যদি প্রতিটা ঘরে ঘরে হতো তাহলে হয়তো প্রতিটা মেয়েই নির্দ্বিধায় তাদেরকে নিজের বাবা মার আসনে বসাতো। এক্ষেত্রে বউ এবং শ্বশুর শাশুড়ি উভয়কে ভালো হতে হয়। কোমরে প্রচণ্ড ব্যথা নিয়েও তোহা কথাগুলো ভেবে অস্ফুট স্বরে মা ডেকে উঠল। তোহার মুখ নিঃসৃত বাণী শুনে মাহির তড়িৎ গতিতে লাইট জ্বালিয়ে তোহার গালে আলতো করে হাত বুলিয়ে বলল, কোমরে খুব কষ্ট হচ্ছে স্বপ্নচারিণী, চিন্তা করো না। নিয়মিত মেডিসিন খেলে ধীরে ধীরে তুমি সুস্থ হয়ে উঠবে, আর সাথে আমিও। মাহিরের এহেন কথা শুনে তোহা কটমটিয়ে বলল, আমি সুস্থ হলে আপনি কিভাবে সুস্থ হবেন? আপনি তো অসুস্থ নয়। মাহির দুষ্টু হেসে বলল, ধুর, তুমিও না। আমি নিজেকে এতটা কন্ট্রোল করতে চাই, তবুও মুখ ফসকে বের করতে বাধ্য করো। আচ্ছা বলছি। বলেই মাহির তোহার গালে চুমু দিয়ে শুরু করলো। তোহারানি, ফ্র্যাকচারের কষ্টে কেমন আছো? তোমার মাহির এখন শুধু তোমার খোঁজেই আসে। তোমার মাহির এখন শুধু তোমায় খোঁজে, রোজই আসে। মিলন না হলে তার হৃদয় ভাঙা হবে। তোমার কোমর ঠিক হলেই জল থেকে ডুব দিয়ে উঠবো ডাঙায়। বিনা মিলনে সে তো কেমন যেন পাগল। তোমার সুস্থতার অপেক্ষায় দেখো সে থেমে যায় অচল, কবিতার মাধ্যমে হাসির ছোঁয়া নিয়ে। তুমি সুস্থ হলে আনন্দে লাফাবে, মজা করবে আরো মধুচন্দ্রিমায় গিয়ে। হায়, কি লজ্জা, কি লজ্জা! এটা কি ধরনের লাগাম ছাড়া কবিতা! তাও আবার এই কোমরে ব্যথার মধ্যে উচ্চস্বরে হাসতেও পাচ্ছে না তোহা। মুহূর্তেই লজ্জায় মুখ মিইয়ে গেল তোহার। তোহাকে এমন লজ্জা পেতে দেখে মাহির মুচকি হেসে বলল, হাই হাই, এত লজ্জা পেও না স্বপ্নচারিণী। আমি কিন্তু তাহলে তোমার কোমর ব্যথার কথা ভুলে যাব। তারপর তোহা মাহিরকে আর কিছু বলতে না দিয়ে তার মুখ চেপে ধরে বলল, এই ভোররাতে কি শুরু করেছেন বলুন তো? না নিজে ঘুমাচ্ছেন আর না আমাকে ঘুমাতে দিচ্ছেন। সবসময় মাথার মধ্যে উল্টাপাল্টা চিন্তা করে আপনার কবিতা শুনে আমার কোমর ব্যথা আরও বেড়ে গেছে। এখন না ঘুমালে আর ঘুম আসবে না। বলেই তোহা অপর পাশ ফিরে শুয়ে পড়ল। এদিকে মাহির 2 হাত তুলে মোনাজাত ধরে বলল, হে আল্লাহ, আমার তোহারানিকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। এইবার আমি আর কোনো রিস্ক নিব না। আমি খুব তাড়াতাড়ি বাবা হতে চাই। আমিন। বলেই তোহার দিকে ফিরে ওর গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে তোহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল মাহির। কেটে গেল 4 দিন। সকাল থেকে নাদিয়ার শরীর খুব খারাপ লাগছে। মাথা ব্যথা, খাবারে অরুচি থেকে শুরু করে বিভিন্ন লক্ষণ দেখা দিয়েছে। নাদিয়া শাশুড়ি বিষয়টা লক্ষ্য করে নাদিয়াকে কিছু প্রশ্ন করেন। নাদিয়া সেগুলোর উত্তর দেওয়া তোর শাশুড়ি যা বুঝার বুঝে গেছে। তার মুখমণ্ডল মুহূর্তেই খুশি ঝলক দেখা গেল। দুপুরে দিগন্ত অফিস থেকে ফিরতেই নাদিয়া শুকনো মুখমণ্ডল দেখে জিজ্ঞাসা করলে নাদিয়া সবকিছু বলে দেয়। সবকিছু শুনে দিগন্ত হাসবে না কাঁদবে ভেবে পেল না। তার আদুরি নিব মা হতে চলেছে ভেবেই কেমন অন্যরকম অনুভূতি হলো দিগন্তের মাঝে। সেই সাথে চেহারায় চিন্তার ছাপও দেখা গেল। দিগন্ত নাদিয়ার সামনে সেটা প্রকাশ না করে ওকে জড়িয়ে ধরে বলল, হানি গো, আমার বেবিটা হানিমুনে যাওয়ার আগে এসে বললো, দেখছো সে আমার থেকেও অ্যাডভান্স। যাই হোক, আজ লাঞ্চ করে অফিসে যাব না, তোমাকে নিয়ে হসপিটালে যাব। বেবি হওয়ার আগ পর্যন্ত তোমাকে একজন গাইনোকোলজিস্টের আন্ডারে থাকতে হবে। দিগন্তের এহেন নির্লজ্জ টাইপ কথায় লজ্জায় লাজুকলতা হয়ে গেল নাদিয়া। নিজের লাজে রাঙা মুখ লুকাতে দিগন্তের বুকে মাথা রেখে বলল, তোমার মতন এমন ঠোঁটকাটা পুরুষ মনে হয় এক পিসি আছে, আর সে হলো তুমি। বিকালে গাইনি ডাক্তারের চেম্বারের বাইরে পাশাপাশি 2টি চেয়ারে বসে আছে দিগন্ত এবং নাদিয়া। 8 জন রোগীর পরে সিরিয়াল অনুযায়ী নাদিয়াকে ডাকা হলে ও ডক্টরের রুমে ঢুকে পড়ে। এদিকে দিগন্ত ফেসবুকে নিউজ ফিড দেখতে থাকে। কিছুক্ষণ পর দিগন্তের কানে একটা নাম ভেসে ওঠে। এই 10 নম্বর সিরিয়ালে আছে মিসেস সুমাইয়া আফরিন। মিসেস নাদিয়া বের হলে আপনি প্রবেশ করবেন। মহিলার কণ্ঠ শুনে আশেপাশে তাকালো দিগন্ত। অতঃপর ডান সাইডে কিছুটা দূরত্বে আফরিনকে বসা দেখে 120 ভোল্টেজের শক খেলো দিগন্ত। বসা থেকে শটান হয়ে দাঁড়িয়ে আফরিনকে উদ্দেশ্য করে বলল, আফরিন, তুমি এখানে? এদিকে দীর্ঘদিন পর সেই পরিচিত কণ্ঠস্বর পেয়ে আফরিন ভীষণ অবাক হয়ে দিগন্তের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। সেও বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল, আমি এখানে গাড়ি ডক্টর দেখাতে এসেছি। বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করছো? দিগন্ত শুকনো ঢোক গিলে বলল, আমার ওয়াইফ নাদিয়াকে নিয়ে এসেছি, ও প্রেগনেন্ট। কিন্তু তুমি এখানে কেন? এক্স বয়ফ্রেন্ডের মুখে অন্য নারীর নাম শুনে কিঞ্চিত কষ্ট পেল আফরিন। যদিও সে সবকিছু জানে, তবুও মুখে ম্লান হেসে দিগন্তকে একটু জ্বালানোর জন্য বলল, ও
আমার শারীরিক কিছু প্রবলেম আছে, তাই গাইনি ডক্টর দেখাতে এসেছি। যাই হোক, আমার বিয়ে হয়েছে কিছুদিন হলো। আমি কানাডা থেকে 2 দিন আগে এসেছি। আর তুমি আমার হাজবেন্ডের নাম শুনলেও চিনবে। দিগন্ত হাঁ করে তাকিয়ে জিজ্ঞাসা করলো। কি নাম তার? আফরিন বাঁকা হেসে বলল, ইহান। আফরিনের এহেন কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল দিগন্তের। রিয়েল লাইফের পুরো অঙ্কটাই কেমন গোলমেলে লাগছে, তবুও মনকে প্রশান্ত করে একটু ভাব নিয়ে বলল, ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, একটু পর আমার ওয়াইফ চলে আসবে। আমি আমার জায়গায় বসি আর তুমি তোমার জায়গায় বসো। আমার ওয়াইফ তোমার পরিচয় জানলে লাল মরিচের গুঁড়া দিয়ে আমার তরকারি বানাবে। তোমার আর আমার কথা এখানেই ডিসমিস। বলেই দিগন্ত রোবটের ন্যায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নিজের বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ল। দিগন্তের এহেন কাণ্ড দেখে আফরিন বাঁকা হেসে মনে মনে আওড়ালো, অদ্ভুত নাটকবাজ পুরুষ। আজ 4 দিন যাবৎ নির্জনের সাথে বিশেষ প্রয়োজন ছাড়া কথা বলে না নিধি। নির্জন রাতের গভীরে নিজের অর্ধাঙ্গিনীকে অনেকবার কাছে পেতে চেয়েছে, কিন্তু নিধি তার জেদ বজায় রাখতে বরাবরই নির্জনকে ইগনোর করেছে। যদিও এই 4 দিন নির্জন নিধিকে তেমন কিছু বলেনি, সে তো ভেতরে ভেতরে ছক করছে কিভাবে তাকে 4 দিন অবহেলা করার জন্য শাস্তি দিবে। এখন নয়, আরও পরে ভেবেই বাঁকা হাসলো নির্জন। বিকালের দিকে নির্জন বাসায় ফিরে এসে দেখলো নিধি বিছানার একপাশে বসে ফোনে ওর মায়ের সাথে কথা বলছে। নির্জন মনে মনে ভাবলো, যাক, এই সুযোগটা কাজে লাগাতে হবে। ভেবেই নিধির পাশে গিয়ে বসলো। নিধি আরও কিছুক্ষণ ওর মায়ের সাথে কথা বলে ফোন রেখে নির্জনকে দেখে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। সেদিনের ব্যবহার কিছুতেই ভুলতে পারছে না নিধি। নির্জন এবার বিছানায় উঠে নিধির পাশ ঘেঁষে বসে নিধির হাত জোড়া নিজের মুঠোবন্দি করে বলল, আর কত অভিমান করে থাকবে ডার্কুইন? সামান্য পাখির জন্য এত অভিমান? সামনে তো আরো অনেক পথ চলা বাকি আছে। নিধি নির্জনের দিকে না তাকিয়ে বলল, মানে? নির্জন মুচকি হেসে বলল, মানে দুটো পাখি কাটাতে তোমার এই অবস্থা? সামনে যদি আমার দ্বারা আরো ভুল হয় তাহলে তো তুমি মনে হয় আমার থেকে চিরতরে হারিয়ে যেতে চাইবে। যদিও আমি সেটা হতে দিব না, কারণ আমি তোমায় ভীষণ ভালোবাসি। তোমার এই 4 দিনের অবহেলা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। প্লিজ এবার একটু ভালো করে কথা বলো। নির্জন এতটা নতস্বরে কথা বলায় নিধির ভারী কিমন কিছুটা গলে গেল, কিন্তু নির্জনের সেই অদ্ভুত আচরণ এখনো সে ভুলতে পারছে না। তবুও মলিন স্বরে বলল, আমাকে না জিজ্ঞেস করে এভাবে পাখিগুলোকে কাটা আপনার উচিত হয়নি। তার উপর আপনি আমার সাথে যে ধরনের ব্যবহার করেছেন সেটা এখনো ভুলতে পারছি না। নির্জন এইবার আরেকটু সুযোগ পেল, বুঝতে পারল মোম গলতে শুরু হয়েছে। তাই নিধির আরেকটু কাছে গিয়ে কপালে চুমু দিয়ে বলল, আমি তোমার আরেক জোড়া পাখি কিনে এনে দেবো, আর আজ তোমাকে ঘুরতে নিয়ে যাব। বলো কোথায় যেতে চাও? ঘুরতে যাওয়ার কথা শুনে খুশিতে নিধির মুখমণ্ডল ঝলমল করে উঠল। মুচকি হেসে বলল, আমি মা বাবার সাথে দেখা করতে চাই নির্জন। এই বদ্ধ ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে। নির্জন কিছু একটা ভেবে মুচকি হেসে বলল, ওকে শোনো, রেডি হয়ে নাও, আর অবশ্যই বোরকা পরবে। নির্জনের দিকে তাকিয়ে 4 দিন পর মন খুলে হাসলো নিধি। খুশি হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। দুজনে রেডি হয়ে নিধিদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। নিধিদের বাসার নিচে এসে নির্জন বলল, তুমি বাসায় যাও, আমি কিছু কেনাকাটা করে আসছি। নির্জনের কথা মতো নিধি বাসার ভেতরে প্রবেশ করলো। এদিকে নির্জন দোকানে গিয়ে কিছু ফলমূল কিনছিল। এমন সময় মাথার উপরে একটা হাতের ছোঁয়া পেতেই পিছনে ফিরে তাকালো নির্জন। নির্জন পিছনে ফিরে তাকাতে জিন্স টপ পরা যুবতী খিলখিল করে হেসে বলল, নির্জন, কেমন আছিস? কতদিন পর দেখা হলো। চোখের সামনে বিশ্বাসঘাতক নারীটিকে দেখে নির্জনের চোখ জোড়া নিমিষেই বড় বড় হয়ে গেল। ভ্রুজোড়া কুচকে জিজ্ঞাসা করলো, এতি তুই এখানে? 3 বছর আগে কত খুঁজেছি তোকে, আজ হঠাৎ এখানে? আর তুই আমার চুলে হাত দিলি কেন? ইতি মুচকি হেসে বলল, বাব্বা, চুলে হাত দিয়ে কি কোনো অপরাধ করে ফেলেছি? তাছাড়া আমরা তো ইউনিভার্সিটির ফ্রেন্ড, আর আমি এখানে আমার হাজবেন্ডকে খুঁজতে এসেছি। নির্জন ফের ভ্রুকুটি করে জিজ্ঞাসা করলো, ও রিয়েলি? তুই বিয়েও করে নিয়েছিস? ইতি আশেপাশে তাকিয়ে কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, ইউনিভার্সিটি চেঞ্জ করার 6 মাস পর আমরা বিয়ে করেছি। আই এম সরি নির্জন, সেই দিন তোকে এভাবে প্রেমপত্র দিয়ে কিছু না জানিয়ে চলে যাওয়াটা উচিত হয়নি। আমি জানি তুই আমাকে অনেক খুঁজেছিস, কিন্তু আমি লজ্জায় তোকে মুখ দেখাতে পারিনি। নির্জন বাঁকা হেসে বলল, তাহলে এখন দেখালি কেন? তোর শেষ নিঃশ্বাস রীতি ঘটাতে? নির্জনের এহেন কথায় কিছুটা বোকা বনে গেল ইতি। ম্লান হেসে বলল, মজা করছিস তাই না?
তুই তো ভার্সিটিতে খুব নীরব থাকতি, সব সময় বইয়ে মুখ গুজে রাখতি, কখনো তোকে এমন রসিকতা করতে দেখিনি। যাক, সময়ের সাথে পরিবর্তন হয়েছিস, দেখে ভালো লাগলো। নির্জন মুচকি হেসে বলল, ঠিক বলেছিস। সময়ের সাথে সাথে আমি অনেক পরিবর্তন হয়েছে, আর আজ তুই আমার আরো পরিবর্তন দেখবি। ইতি মুচকি হেসে বলল, আরে বাহ, তুই দেখি আবার রহস্য করেও কথা বলিস। সে যাই হোক, অনেক দিন পর তোকে দেখে ভালো লাগলো। আর অতীতের ঘটনার জন্য আই অ্যাম এক্সট্রিমলি সরি নির্জন। নির্জন মৃদু হেসে বলল, আরে ধুর, পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ইজ গোল্ড। পুরোনো কথা বাদ দে, এখন এটা বল, তোর হাজবেন্ডকে কেন খুঁজতে এসছিস? আর এখন তোর বাসা কোথায়? নির্জনের কৌশলে করা প্রশ্নটি বুঝতে পারল না ইতি। দীর্ঘশ্বাস ফেলে গড়গড় করে বলতে শুরু করলো, তোকে প্রপোজ করার পরেও তোর থেকে কোনো উত্তর পাচ্ছিলাম না, ভেবেছিলাম হয়তো অ্যাকসেপ্ট করবি না। 15 দিন অপেক্ষা করার পর একদিন নিলয় আমাকে SMS করে। সে আমাকে বলে সে নাকি আমাকে ভালোবাসে। প্রথম দিকে তাকে আমি ইগনোর করলেও আমার পেছনে ঘোরা, প্রতিনিয়ত মেসেজ পাঠানো, চিঠি দেওয়া, এইসব বিষয়গুলোতে আমার মন গলতে লাগলো। তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এর মধ্যে তোকে ভার্সিটিতে আসতে দেখিনি। হঠাৎ আমার বাবার ট্রান্সফার হওয়ার কারণে আমরা ঢাকা থেকে অদূরে একটা কোয়ার্টারে শিফট হই, আর সেখানেই একটা ভার্সিটিতে ভর্তি হই। পরবর্তীতে আমার এক বান্ধবীর মাধ্যমে জানতে পারি যে তুই ভার্সিটিতে এসে আমাকে খুঁজেছিলি, কিন্তু ততদিন আমি আর নিলয় লুকিয়ে বিয়ে করে ফেলি, কারণ আমার পরিবার নিলয়কে বেকার বলে মেনে নিচ্ছিল না। তারা আমাকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য জোর করছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানিস, যাকে ভালোবেসে ঘর ছেড়েছিলাম সেই ব্যক্তি ভালো চাকরি পাওয়ার পর ধীরে ধীরে কেমন বদলে গেল। বিয়ের 2 বছর পর জানতে পারলাম সে পরনারীতে আসক্ত। আজ 10 দিন হয়ে গেল তার খোঁজে আমি পাগল প্রায়। আজ 2 মাসের অন্তঃসত্ত্বা হয়েও তাকে হন্য হয়ে খুঁজে বেড়াই। আমার এক কাজিন বলেছিল তাকে নাকি এখানে কয়েকবার দেখেছে। হতে পারে আশেপাশে তার নতুন সঙ্গীকে নিয়ে নতুন বাসায় উঠেছে, তাই তাকে খুঁজতে এসেছি। একাধারে কথাগুলো বলে আবারও দীর্ঘশ্বাস ফেলল ইতি। নির্জন মুখশ্রীতে একটু দুঃখী দুঃখী ভাব করে বলল, সে কি, তুই বোকা নাকি রে? এত বড় একটা এলাকায় একটা মানুষকে তুই কিভাবে খুঁজবি? কি বলতো, রিভেঞ্জ অফ নেচার বলে একটা প্রবাদ আছে, তো সাধু সেটাই হয়েছে। আমি 15 দিন জ্বর থেকে শুরু করে বিভিন্ন অসুস্থতায় ভোগার কারণে ভার্সিটিতে আসতে পারিনি। তুই প্রপোজ করার পর আমি অনেক ভেবে চিন্তে তোর জন্য আমার অতীতের স্মৃতি নিয়ে একটি চিঠি লিখেছিলাম। তখনও তোকে আমি ভালোবাসিনি, শুধুই ভালো লেগেছিল। ভেবেছিলাম তোকে সবকিছু জানিয়ে তারপর নয় নতুন করে পথ চলবো। কিন্তু দেখ, তুই 15 দিন অপেক্ষা করেই হাঁপিয়ে গেলে, অন্য পুরুষের প্রেমে গা ভাসিয়ে দিলে। ভাগ্যিস তখন তোর প্রেমে পড়েনি, নাহলে হয়তো আরো ভয়ঙ্কর কিছু ঘটে যেত। তবে তোকে আমি ক্ষমা করে দিয়েছি। আচ্ছা, যেহেতু আমার ফ্রেন্ড, তাই তোকে আমি তোর হাজব্যান্ডকে খুঁজতে হেল্প করবো। তার আগে তোর বাসার ঠিকানাটা দে। নির্জনের মুখে সাহায্য করার কথা শুনে ভীষণ খুশি হলো ইতি। খুশি হয়ে বলল, থ্যাঙ্কস নির্জন। আমার মাথা থেকে মনে হয় এতদিনের ভারী বোঝাটা নেমে গেল। আমি ভাবতেও পারিনি তুই আমার মনের ভাব বুঝতে পারবি। বলে ইতি নির্জনকে ওর বর্তমান বাসস্থানের ঠিকানা বলল, এমনকি কয়টা রুম, কোথায় সে থাকে সবকিছু বলে দিল। সবকিছু শুনে নির্জন ডেভিল হেসে মনে মনে আওড়ালো। বোকা মেয়ে। ইতির কাছ থেকে বিদায় নিয়ে নির্জন আরও কিছু কেনাকাটা করলো। তারপর বেশ কিছু সময় পার হওয়ার পর শ্বশুর বাড়িতে পদার্পণ করলো সে। নির্জন সদর দরজা পেরিয়ে ঢুকতেই রফিক মির্জা এবং তাহমিনা বেগমকে দেখে সালাম দিল। নিধি এবং ওর বাবা মা ডাইনিং টেবিলের সামনে হরেক রকম খাবার নিয়ে নির্জনের জন্য অপেক্ষা করছিল আর গল্প করছিল। নির্জনকে দেখে নিধি এগিয়ে গিয়ে বলল, আপনি আসতে এত লেট কেন করলেন? সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। আর আপনার চুলের এই অবস্থা কেন? মনে হয় অর্ধেকটাই কেটে ফেলেছেন। নিধির কথা শুনে নির্জন মুচকি হেসে বলল, ইদানিং মাত্রাতিরিক্ত গরমে আমার মাথাটাও গরম হয়ে গেছে, তাই চুলগুলো কিছুটা ছাটখাট করলাম। কেন, ভালো লাগছে না? নিধি মুচকি হেসে বলল, না, ভালো লাগছে না, কিন্তু আপনি এত। নিধিকে কিছু বলতে না দিয়ে নির্জন ওর হাত ধরে বলল,
খুব ক্ষুধা লেগেছে। এভাবে কি দাঁড় করিয়ে শুধু প্রশ্ন করবে, নাকি কিছু খেতে দেবে? নিধি মাথা নিচু করে বলল, সরি, আসলে আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আসুন। নিধি বলতেই নির্জন ডাইনিং টেবিলের কাছে গিয়ে চেয়ারে বসে রফিক মির্জার সাথে কুশলাদি বিনিময় করলো। অনেকদিন পর বড় মেয়ে আর তার জামাইকে পেয়ে খুশিগুলো যেন উপচে পড়ছে রফিক মির্জা এবং তাহমিনা বেগমের মনে। যদিও তাহমিনা বেগমের তোহার অসুস্থতার জন্য কিছুটা মন খারাপ, তবে তিনি ভেবে রেখেছেন তোহা পুরোপুরি সুস্থ হওয়ার পর দুই মেয়ে জামাইকে একসাথে নিমন্ত্রণ করবেন। রাতে খাওয়া দাওয়া শেষ করে রফিক মির্জা এবং তাহমিনা বেগম তাদের রুমে ঘুমাতে গেলেন। নিধিও ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিল। বিছানায় বসতে খেয়াল করলো নির্জন ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে দূর আকাশের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভাবছে। নিধি বিছানা থেকে নেমে ব্যালকনিতে গিয়ে নির্জনের পিঠে আলতো করে হাত রেখে বলল, রাত 11:30 বাজে, ঘুমাবেন না? নির্জন নির্লিপ্ত ভঙ্গিতে বলল, না, ঘুম আসছে না। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, তুমি ঘুমিয়ে পড়ো। বলে নিধির হাত ধরে বিছানায় নিয়ে গেল। নিধির পাশে শুয়ে ওর মাথায় হাত বুলাতে লাগলো। নিধি ভাবল নির্জন কতটা কেয়ারিং, কিন্তু সেদিন কেন এমন আচরণ করেছিল ভেবেই ক্ষুদ্র শ্বাস ছেড়ে বলল, নির্জন, আপনার সেদিনের আচরণ আমি এখনো ভুলতে পারছি না। আসলে আমি অনেকবার ভুলতে চেয়েছি, কিন্তু আমার মস্তিষ্ক চাইছে না। নিধির কথায় ভীষণ বিরক্ত বোধ করলো নির্জন। ইচ্ছে করছে এখনই কিছু করে ফেলতে, কিন্তু যতই হোক নিধি তার প্রিয়তমা, তাই নিজেকে সর্বোচ্চ দিয়ে দমিয়ে রাখলো নির্জন। অতঃপর চশমা খুলে বালিশের পাশে রেখে নিধির মাথা বুকের উপর নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, বলেছি তো সরি। পুরোনো কথা পুনরায় তুললে ভালো হবে না, কিন্তু চুপচাপ ঘুমিয়ে পড়ো শোনা। নির্জনের কথায় হয়তো কিছু একটা ছিল, সেটা কিছুটা আঁচ করতে পারলেও পুরোপুরি আঁচ করতে পারেনি নিধি। তাই কথা না বাড়িয়ে নির্জনের বুকের উপর চুপটি করে শুয়ে রইল। একসময় ঘুমের রাজ্যে পাড়ি জমালো। নিধি ঘুমিয়ে যাওয়ার পর নির্জন আলতো হাতে ওকে বালিশে শুইয়ে দিয়ে ওর দিকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভিড় করে বলল, অনেকদিন পর একজন বিশ্বাসঘাতক নারীকে একটু শাস্তি দিব। বেশি না, একটু। তুমি ঘুমাও, আমি আমার শুভ কাজ সম্পন্ন করতে গেলাম। তারপর ফিরে এসে তুমি অনেক আদর করবো। বলেই ডেভিল হেসে নিধির গালে আলতো করে চুমু দিয়ে নিঃশব্দে দরজা খুলে আশেপাশে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে তড়িৎ গতিতে হেঁটে সদর দরজা খুলে চলে গেল। নির্জনের নিজের বাসায় ফিরতে প্রায় 30 মিনিট সময় লাগলো। বাসায় ফিরে সরাসরি নিজের অতি প্রিয় 2 নম্বর রুমে গিয়ে একটা ব্যাগের মধ্যে প্রয়োজনীয় ধাতব অস্ত্র ভরে রুমের চারিদিকে একবার চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে বড় একটা তালা ঝুলিয়ে ইতির বাসার উদ্দেশ্যে রওনা হলো। রাত 12টায় একে অপরের পিঠে পিঠ ঠেকিয়ে বসে আছে মাহির এবং তোহা। তোহার কোমর ব্যথা কিছুটা কমেছে। মাহির তোহার দিকে ফিরে বলল, আর কতদিন লাগবে সুস্থ হতে? আমি এক অবলা পুরুষ, সেটা কি তোমার চোখে পড়ে না? সবেমাত্র বিয়ে করেছি, তার মধ্যেই কোমরের কি হাল করেছো? ভবিষ্যতে বেবি হলে আরো প্রবলেম হবে। তোহা মুচকি হেসে বলল, আপনি আছেন তো, আপনি বেবিকে সামলাবেন। তবে আপুর পাশে গিয়ে আমার মন ভরেনি, ভাবছি একটু ভালো হলে আবার যাব। তোহা বলতে মাহির ওর ঠোঁট জোড়ায় আঙ্গুল রেখে বলল, একদম নয়। সেই বাসার ফ্লোরে ধপাস করে পড়ে গিয়ে তুমি ব্যথা পেয়েছো, আর সেই বাসায় তোমাকে আমি আবার যেতে দেব? ইম্পসিবল। তোহা বড় বড় চোখ করে বলল, আপনি তো অদ্ভুত মানুষ, এই বিপদ তো আমার বাসায়ও হতে পারত। যাই বলুন না কেন, আমি আপুর পাশে আবার যাব। আমি আপুর কাছে গিয়ে এক রাত থাকবো। নির্জন ভাই আর আপনি একসাথে ঘুমাবেন, আমরা 2 বোন একসাথে ঘুমাবো। তারপর আর বলতে পারলো না তোহা। তার আগেই মাহির তোহার ওষ্ঠদ্বয়ে সন্তর্পণে নিজ ওষ্ঠে আবদ্ধ করে নিল। কয়েক সেকেন্ড পর ছেড়ে দিয়ে মুচকি হেসে বলল, তোমার ঠোঁটের এক চুমুর ছোঁয়া মনে হয় যেন সারা দুনিয়া থেমে গিয়েছে 1 সেকেন্ডে। তোমার স্পর্শে হারিয়ে যায় সব অন্ধকার। তোমার ঠোঁটের ছোঁয়ায় ঝরে পড়ে প্রেমের অমৃতধার, যেন এক নরম বাতাস বয়ে চলে হৃদয়ের মাঝখান দিয়ে। তোমার স্পর্শে মিশে থাকে আমার সমস্ত আকাঙ্ক্ষা। প্রেমে মেতে ওঠে পৃথিবী, আকার ঝুঁকে আসে। তোমার ঠোঁটে চুমু দিয়ে খুঁজে পায় স্বপ্নের সীমানা। তুমি আমার প্রাণের জ্যোতি, মধুর কণ্ঠের সুর। তোমার স্পর্শে মিশে যায় সমস্ত প্রেমের দুর্দমনীয় দাহ। চিরকাল তোমার মনে খুঁজে যাব আমি শান্তি। তোমার চুম্বনে হৃদয়ে লেখা এক মধুর প্রশান্তি। হাই কি রোমান্টিক কবিতা! মাহিরের হাসকি ভয়েসে রোমান্টিক কবিতা শুনে তোহা তো লজ্জায় মরি। তোহার লজ্জা মাখা মুখশ্রী দেখে মাহির মনে মনে বলল, যাক, অবশেষে মাইন্ড কন্ট্রোল করতে পেরেছি। ভেবে বিজয়ের হাসি দিয়ে তোহার গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, হবে নাকি আরেকবার? তোহা পিটপিট করে তাকিয়ে বলল, মানে? মাহির এইবার তোহার কপালে গাঢ় চুম্বন দিয়ে বলল, এই দুষ্টু মেয়ে, তোমার চিন্তা ভাবনা এত নেগেটিভ কেন?
আমি তো চুমুর কথা বলছি। মাহিরের এহেন কথায় তোহা হাসবে না কাঁদবে ভেবে পেল না। মাহিরের হাতে চিমটি কেটে বলল, যা দুষ্টু কোথাকার। রাত 1:05। ঘুম নেই নাদিয়ার চোখে। প্রতিটা মেয়ের মাতৃত্বের শুরুর কয়েকটি মাস মুড সুইং, শরীরের বিভিন্ন দিক পরিবর্তন হওয়া থেকে শুরু করে হরেক রকম লক্ষণ দেখা দেয়। নাদিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। ঘন ঘন বমি, মাথা ঘুরানো, খাবারে অরুচি থেকে শুরু করে বিভিন্ন লক্ষণ দেখা দিয়েছে। এই যে এখন ঘুমানোর জন্য কত চেষ্টা করেও পারছে না। ঘুম কাতুর নাদিয়ার ঘুমগুলো সব যেন পাখা মেলে উড়ে গেছে। বারংবার বিছানায় এপাশ ওপাশ করছে নাদিয়া। নাদিয়ার এহেন কাজে ঘুম ভেঙে গেল দিগন্তের। নাদিয়ার অস্বস্তি মনোভাব বুঝতে পেরে শোয়া থেকে উঠে বসে নাদিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, খারাপ লাগছে খারাপ লাগছে তাই না হানি? রাতেও তো কিছু খেলে না, তাই হয়তো বেশি দুর্বল লাগছে। চিন্তা করো না, আমি এখনই তোমার মুখের রুচি ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। বলেই তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে একটা ব্যাগ থেকে একটা মাঝারি সাইজের বক্স বের করে নাদিয়ার পাশে বসে বলল, এইটা খেলে তোমার সব রুচি ফিরে আসবে। নাদিয়া পিটপিট করে তাকিয়ে বলল, এটা কি? দিগন্ত ভ্রুকুটি করে বলল, সে কি, রুচির সাথে সাথে চোখটাও গেল নাকি? এটা হানি নাটস। এটা খেলে তোমার রুচি ফিরে আসবে, সেই সাথে এনার্জিও। কতদিন হলো তুমি আমাকে পাত্তা দাও না। দিগন্তের শেষ বাক্যটি বুঝতে কিছুটা বেগ পেতে হলো নাদিয়ার। কটমটিয়ে বলল, ও বুঝেছি, এই জন্য আমার ও বুঝেছি এই জন্য বুঝি আমার জন্য এত দরদ। আমি আরো ভাবলাম তুমি বেবির জন্য চিন্তা করে বলছো, অথচ তুমি কি না। দিগন্ত নাদিয়ার হাত ধরে উত্তেজিত স্বরে বলল, ওই না না, আমি এসব ভেবে বলিনি। আমি 95% বেবির কথা আর তোমার কথা ভেবেছি, বাকি 5% আমার কথা। আমার দিকেও একটু তাকাতে হবে। দেখো আমার মুখটা কেমন শুকনা শুকনা হয়ে গেছে। নাদিয়া মুচকি হেসে বলল, আমি তো ভেবেছি তোমাকে শুটকি বানিয়ে ছাদের উপর রোদে দিব। হ্যাঁ, আসছে আমাকে হানি নাচ খাওয়াতে। জীবনেও খাবো না, তোমারটা তুমিই খাও। দিগন্ত নাদিয়ার দিকে ঝুঁকে এসে চোখ মুখ কুচকে বলল, আমি এটা খেলে তো তোমার রাতের ঘুম উড়াল দিবে রাহানি। দিগন্তের হাবভাব দেখে নাদিয়া বিছানা থেকে তড়িঘড়ি করে নেমে কটমটিয়ে বলল, অসভ্য ঠোঁটকাটা পুরুষ রাত বিরাতে লাগাম ছাড়া কথাবার্তা শুরু করেছে। বলি কি, তুমি কি আর ভালো হবে না গো? দিগন্ত নাদিয়ার আপাদমস্তক চোখ বুলিয়ে দুষ্টু হেসে বলল, তোমার জন্য এর থেকেও বেশি ঠোঁট কাটাতে রাজি আসতে হানি। এইবার কাছে এসে আদর করে দিই। দিগন্তের এহেন কথা শুনে নাদিয়ার মাথা আকস্মিক ঘুরে উঠল। বেচারি না চাইতেও বিছানায় বসে থাকা দিগন্তের উপর ঢলে পড়ল। রাত 1:34। ইতির রুমের কাউচে বসে ওর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছে নির্জন। দুই হাত দুই হাঁটুর উপর রেখে চিবুকের সাথে ঠেকিয়ে কিছুক্ষণ যাবৎ দেখে চলেছে ইতিকে। কিছুক্ষণ পর ঘাড় কাত করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বিড়বিড় করে বলে উঠল, এই বাবা মেয়েরা যে কেন এত অসচেতন বুঝি না। যদি মেয়ের রুমে কেউ এমন করে খোলা বের করে রাখে, যাক বড়লোকের কারবার আমার জন্য ভালোই হয়েছে। কোনো কিছু কাটাকাটি না করে ঢুকতে হলো। যদি আমি চুরি করতে আসিনি, সামান্য কাটাকাটি করতে এসেছি। বলে নিঃশব্দে পৈশাচিক হাসি দিল নির্জন। এর মধ্যে দেখতে পেল ইতি কিছুটা নড়ে উঠেছে। নির্জন ভ্রুকুটি করে বিড়বিড় করে আওড়ালো, না না, আমার চেহারা ওকে কিছুতেই দেখতে দেব না। ওর যন্ত্রণা হবে অভিনব পদ্ধতিতে, কষ্ট হবে, তবে এখন নয়। আর সময় নষ্ট নয়, কিছুক্ষণ পর আমার ডার্কম্যানকে গিয়ে সময় দিতে হবে। তাই ঝটপট কাজগুলো সেরে ফেলে বলে ইতির কাছে গিয়ে ব্যাগ থেকে একটা অচেতন করার মেডিসিন বের করলো, যার নাম হলো প্রোপাফল। নির্জনের চোখ অন্ধকারের ছায়া। ইতি আরেকটু নড়ে উঠতেই নির্জন হাতে গ্লাভস পরিধান করে খুব দ্রুত গতিতে প্রোপাফল ইঞ্জেকশনটা ইতির ঘাড়ে পুশ করে দিল। এই ওষুধটি খুব দ্রুত কাজ করে, কয়েক সেকেন্ডের মধ্যে শরীরকে অবশ করতে সক্ষম। তবে সমস্যা হলো মস্তিষ্ক সবকিছু অনুভব করে এবং বুঝতে পারে, কিন্তু কোনো প্রতিক্রিয়া জানাতে পারে না। প্রোপাফল ইঞ্জেকশনের কাজ শেষ হয়ে গেছে। ইতির শরীর এখন পুরোপুরি অবশ, কিন্তু মস্তিষ্কে এখনও প্রতিটা ব্যথার তরঙ্গ পৌঁছাচ্ছে। নির্জন তৎক্ষণাৎ ইতির চোখ জোড়া কালো কাপড় দিয়ে বেঁধে দিল। আস্তে করে প্রথমে ইতির হাত তুলে নিল। ওর হাত হালকা ঠান্ডা, নড়াচড়া নেই, কিন্তু পুরোপুরি জীবন্ত। প্রথমে নির্জন একটি চিকন খুর হাতে নিয়ে ইতির আঙ্গুলের নখের দিকে তাকালো। আঙ্গুলগুলা ধরে সে হাসলো, যেন কোনো মজার খেলায় নেমেছে। এরপর খুরের ধারালো ফলাটা প্রথমে আঙ্গুলের গোড়ায় স্পর্শ করলো। এক মুহূর্তে সে খুরটা চালিয়ে দিল। আঙ্গুলের চামড়ার নিচের শিরা আর পেশিগুলো নিখুঁতভাবে কেটে গেল। রক্তের ফোঁটা এক ফোঁটায় জমা হয়ে মেঝেতে পড়তে শুরু করলো।
তার পরপরই সে প্রথম আঙ্গুলটি হাত থেকে আলাদা করে ফেলল। ইতির মুখে কোনো আওয়াজ নেই, কিন্তু চোখ জোড়ায় হয়তো এক ধরনের নীরব আতঙ্ক ভেসে উঠেছে। কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়ার কারণে সে আতঙ্ক দেখা যাচ্ছে না। নির্জন ইতির মুখের কাছে এসে বলল, ব্যথা হচ্ছে তাই না? কিন্তু তুই চিৎকার করতে পারছিস না একটু। বলেই নির্জন ইতির দ্বিতীয় আঙ্গুলের দিকে মনোযোগ দিল। এবার ধীর গতিতে যেন প্রতিটা স্নায়ু কেটে দিয়ে বিচ্ছিন্ন করা হচ্ছে। এভাবে খুঁটটা চালাতে লাগলো। আঙ্গুল কেটে যাওয়ার ফলে হাড়ের উপর ছোট ছোট টুকরোগুলো ফুটে উঠতে লাগলো। আর নির্জন তৃপ্তির সঙ্গে তার কাজ চালিয়ে গেল। একটার পর একটা আঙ্গুল আলাদা হয়ে পড়ে থাকছে মেঝেতে। রক্তের পিচ্ছিল গন্ধ ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে। তারপর নির্জন ইতির ডান পায়ের দিকে মনোযোগ দিল। এবার সে তার পায়ের আঙ্গুলগুলো কেটে ফেলবে, কিন্তু প্রথমে সে একটা মোটা সুই বের করে বলল, আগে একটা মজা করে। বলেই সুইটা নিয়ে ইতির পায়ের পাতা ফুটো করে দিল। প্রতিটা ছিদ্র তার অনুভূতির মধ্যে দিয়ে বিদ্ধ হয়ে যাচ্ছিল, অথচ মেয়েটি কিছুই করতে পারছিল না। এরপর সে প্রথম পায়ের আঙ্গুলটি ধরল। একটুখানি হাসি দিয়ে ধীরে ধীরে আঙ্গুলের চারিপাশে খুঁট চালিয়ে প্রথমে পেশিগুলো কেটে দিল। তারপর হাতটা দড়ির মতো করে পাকিয়ে ছিন্ন করে ফেলল। রক্তের ফোয়ারা উঠল, আর সেই রক্ত মেঝেতে ধাক্কা খেয়ে ছিটকে ছড়িয়ে পড়ল। ইতি বুঝতে পারছিল তার দেহে কি হচ্ছে, কিন্তু সে পাথরের মতো নিশ্চল ছিল, যেন জীবিত একটা মৃতদেহ। প্রতিটা আঙ্গুলি একইভাবে কাটা হলো। প্রতিটা ক্ষতই এক নতুন ব্যথার জন্ম দিচ্ছিল, কিন্তু সেই ব্যথা প্রকাশের কোনো উপায় ছিল না। তারপর নির্জন ইতির পা থেকে অতিরিক্ত ব্লিডিং হওয়াতে খুব দ্রুত ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিল, তবুও রক্ত যেন উপচে পড়ছে। নির্জন তার প্রতিটা কাজ সূক্ষ্মভাবে সম্পন্ন করে ঘাড় কাত করে বিড়বিড় করে আওড়ালো, তোকে তো ভেবেছিলাম কুচি কুচি করে কাটবো, কিন্তু যখনই তোর পেটের বাচ্চার কথা শুনলাম, জানিস এটা মায়া হলো। আরে নিরুপমাকে বিয়ে করার পর থেকে আমার মায়াটা একটু বেড়েছে, বুঝছিস? চিন্তা করিস না, একটু পর তোর বোধ শক্তি ফিরে এলে তুই চিৎকার করলে তোর বাবা মায়ের সাথে হসপিটালে শিফট করবে। হসপিটালে ডক্টর তোকে বুঝে শুনে ওষুধ দেবে। যেহেতু তোর বেবি পেটে, তাই আমি চাই তোর বেবি এই পৃথিবীতে এসে তোর এহেন দশা দেখুক। যদি তুই এবং সে কখনো জানবে না কেন তোর সাথে এমন হয়েছে, কিন্তু তোর মনে সারা জীবন একটা ভয় কাজ করবে, আর সেটাই হলো তোর সবচেয়ে বড় শাস্তি। তাছাড়া তুই আমার চুলে হাত দিয়ে অনেক বড় অপরাধ করেছিস। যেখানে আমার বেস্ট ফ্রেন্ড দিগন্ত আমাকে স্পর্শ করতে পারে না, সেখানে তোর মতো বিশ্বাসঘাতক নারীর হাত পড়েছে। এর জন্যই কিছুটা চুল কেটে ফেলেছে। আচ্ছা, এই টপিক চেঞ্জ। এসো, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, এখানে চলে যেতে হবে। আমার নিরুপমা আমার জন্য ওয়েট করছে। আমি জানি একটু আগে সে আমার আদর পেতে চেয়েছিল, কিন্তু মস্তিষ্কে আদর প্রেশারে রোমান্সটা ঠিক জমবে না, বুঝলি? তাই আগে তোর কাছে ছুটে এসছে। আচ্ছা, যাওয়ার আগে তোকে একটা কবিতা শোনাই। বলেই পৈশাচিক হাসি দিয়ে বিড়বিড় করে আওড়ালো, প্রেম নয়, প্রতিশোধ। তুমি ভাবলে আমি প্রেমে পড়েছি তোমার মায়াবী চোখের মনিতে। আসলে আমি দেখেছি প্রতারণার ছাপ তোমার নীলব হৃদয় অন্ধকারে। প্রেম ছিল না কোনো, শুধু ছিল এক খেলা। তোমার প্রতিটি হাসিতে ছিল ছদ্মবেশ। আমি বুঝেছিলাম তুমি শুধু শিকারী, তাই প্রস্তুত করেছিলাম আমার প্রতিশোধের বেশ। তোমার বিশ্বাসঘাতকতা ছিল পূর্বাভাস, আমার অন্তরে জন্মেছিল অগ্নিশিখা। তুমি ছিলে আমার শত্রু, প্রেমের মোহের জড়না সেই ভ্রান্তিকা। তোমাকে আমি ভালোবাসিনি, শুধু দেখেছিলাম কিভাবে তুমি পূর্বে। আমার চোখে নেই কোনো আবেগ, তুমি ছিলে শুধু আমার প্রতিশোধের খেলা। তোমার শেষ এখন হাতের নাগালে। আমি জানি তুমি প্রতিটি ক্ষণে ভেবেছ প্রেম, কিন্তু আমার মনে ছিল বিষ। যখন করলে ছলনা, ভেবে নিলাম তুমি শুধু প্রতারণার কারিগর, আর আমি সেই মৃগ, আমি নির্জন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।